এবার আরো একটা ছবি দেখাবো। পদ্মা সেতু বাংলাদেশের পরিকাঠামোগত যে উন্নতি, সেই পরিকাঠামোগত উন্নতির পালকে মুকুটে এটা একটা খুব বড় পালক পদ্মা সেতু। এই সেতু পৃথিবীর সবচেয়ে বড় যেসব সেতু, পরিকাঠামোগত প্রযুক্তির দিক থেকে যেসব সেতু সবচেয়ে উন্নত বলে ধরা যায়, এমন সেতুগুলোর তালিকায় অবশ্যই পদ্মা সেতুর নাম আসবে। এবং এই পদ্মা নদীর উপরে এই সেতু তৈরি করার পর, যে সেতু দিয়ে সড়ক পথেও যাতায়াত করা যায়, যে সেতু দিয়ে রেলপথেও যাতায়াত করা যায়, পদ্মা সেতু রেল সংযোগ, সেই সেতু তৈরি হওয়ার পর বাংলাদেশও উৎসবে মাতোয়ারা হয়েছিল। বাংলাদেশও নিজে সগৌরবে বলতে পেরেছিল যে বাংলাদেশ এখন সেই পরিমাণে সাবালক হতে পেরেছে যে দেশ এত বড় পরিকাঠামো গড়ে তুলতে পারে। এই পদ্মা সেতু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগরতলা এবং কলকাতার মধ্যে এই রেল যোগাযোগের ক্ষেত্রে। কলকাতা থেকে আগরতলা পর্যন্ত যে রেল যোগাযোগ স্থাপিত হবে, কলকাতা থেকে আগরতলার দূরত্ব 1/3 কমিয়ে আনবে যে নতুন রেলপথ, যে ট্রানজিট রেলপথ, সেই পথ কিন্তু এই পদ্মা সেতুর উপর দিয়ে বা পদ্মা সেতু রেল সংযোগের উপর দিয়েই যাবে। ফলে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি ছবি, এই যে রেলপথের কথা আমরা বলছিলাম, যে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বারবার আমরা একই কথা বলছি যে এই রেলপথ কেন গুরুত্বপূর্ণ। তার কারণ এখনও কলকাতা এবং আগরতলার মধ্যে রেল সংযোগ রয়েছে। কলকাতা এবং আগরতলার মধ্যে রেল সংযোগ এই মুহূর্তেও রয়েছে, কিন্তু সেই রেল সংযোগ শিলিগুড়ি করিডোর হয়ে, আসাম হয়ে, বরাক উপত্যকা ঘুরে সেই রেল সংযোগ পৌঁছয় আগরতলায়, যাতে সময়ও অনেক বেশি লাগে, অনেক বেশি পথও পেরোতে হয়। কিন্তু বাংলাদেশ, যা আমাদের মিত্র দেশ, যে দুই দেশের সরকারের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক, সেই দুই দেশ এখন নিজেদের সেই সুসম্পর্কের উপর ভিত্তি করে পারস্পরিক সুবিধার জন্য এই নতুন ট্রানজিট রুটও খুলে দিতে চলেছে। তাই নয় কি বিশাখা? একদম ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে, যে ছবিগুলো দেখাচ্ছিলে, সেই ছবিগুলোর মধ্যে দিয়ে অবশ্যই যে যোগাযোগ স্থাপনের এখনো পর্যন্ত যে মাধ্যমটা রয়েছে, সেই মাধ্যমের ছবিগুলো দেখালে, এবং যে প্রস্তাবিত রেলপথ যা বাস্তবায়নের জন্য কিছুটা সময়ের অপেক্ষা, সেই বাস্তবায়নের আগে কি কি জায়গায় সবথেকে বড় ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে, সেই ছবিগুলোও দেখালে। এবার আমরা একবার দর্শকদের জানিয়ে রাখবো যে কোন জায়গায় আমরা এখন আছি, বাস্তবটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায়। সেটা হলো শিলিগুড়ি করিডোর। এই প্রসঙ্গে বলতেই হয় শিলিগুড়ি করিডোর। আমরা জানি শিলিগুড়ি শহরের যে আশপাশের যে 20 থেকে 22 কিলোমিটার যে প্রশস্ত এই করিডোর, সেই করিডোর গোটা দেশের সঙ্গে উত্তর পূর্বের 7টা রাজ্যকে কানেক্ট করছে, জুড়ে দিচ্ছে। সেই করিডোরটার উপরই নির্ভর করতে হয়। যদি পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে যেতে হয়, গোটা জায়গাটায় যদি যেতে হয়, তাহলে এই করিডোরের উপরেই নির্ভর করে যাতায়াত করতে হয়। সেই জায়গা থেকে এবার কী রকমভাবে যেতে হয়, কীরকম ভৌগোলিক অবস্থানের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। একটু গ্রাফিক্যালি কতটা সময় লাগে, কতটা দূরত্ব, সেটা আমরা দেখাবো যে কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, রেলপথটা কিভাবে রয়েছে, শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথটা কীরকম। কলকাতা দিয়ে শুরু করছি। জায়গাটা যেটা কভার করা হচ্ছে, কলকাতা, শিলিগুড়ি, অসমের গুয়াহাটি হয়ে তারপর আমাকে যেতে হচ্ছে কোথায় না, ত্রিপুরার আগরতলায়। ঠিক এইভাবে ঘুরে 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 আমাকে যেতে হচ্ছে। কলকাতা থেকে শুরু করে তারপর শিলিগুড়ি যাচ্ছি, উত্তরবঙ্গ, শিলিগুড়ি থেকে তারপর আমরা যাচ্ছি অসম, গুয়াহাটি থেকে তারপর আমরা যাচ্ছি ত্রিপুরার আগরতলা। এবং এই গোটা যাত্রাপথটা যেতে সময় লাগছে 36 ঘন্টা। তার কারণ দূরত্বটা বিশাল, 1546 কিলোমিটার। কিন্তু এই যে এতদিন ধরে তো আমরা এভাবেই যাতায়াত করে এসেছি, এভাবেই তো আমরা জানি যে যেতে হয় ত্রিপুরায়, যদি যেতে হয় কলকাতা থেকে। কিন্তু না, যে প্রস্তাবিত রেলপথ, সেখানে কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, দূরত্বটাও অনেক কমে যাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে? কোনো ম্যাজিক? একদমই তা না। কীরকম হচ্ছে বিষয়টা আমরা সেটাও গ্রাফিক্যালি দেখাবো আপনাদেরকে। পরের যে গ্রাফিক্স পার্টটা রয়েছে এই প্লাজমাতেই উঠে আসবে। এবার দেখুন ম্যাজিকটা ঠিক কোথায়। কোনো ম্যাজিক কিন্তু আদতে নয়। কিভাবে যাচ্ছেন? কলকাতা থেকে একেবারে রেলপথ চলে যাচ্ছে ঢাকা, ঢাকা থেকে তারপর আগরতলা। অর্থাৎ আপনি যে শিলিগুড়ি হয়ে, গুয়াহাটি হয়ে তারপর আপনি কোচবিহারের আগরতলায় যাচ্ছিলেন, সেটা কমে গিয়ে কি হলো, সেই দূরত্বটা কমে গিয়ে কলকাতা থেকে ঢাকা, ঢাকা থেকে তারপরে আপনি সোজাসুজি চলে যাচ্ছেন আগরতলাতে। অর্থাৎ দূরত্বটা কতটা কমে গেল দেখুন। যেটা ছিল 1546 কিলোমিটার, সেটা হয়ে গেল 550 কিলোমিটার। আর যে সময়টা লাগছিল 36 ঘন্টা,
সেই সময়টা লাগছে প্রায় 12 ঘন্টা, 1/3 সময় লাগছে। একবার শুধু ভেবে দেখুন, বাংলাদেশ দিয়ে প্রস্তাবিত এই রেলপথ, এটা যদি হয়ে যায়, যদি এই প্রস্তাবিত রেলপথ, যেটা আমরা এখনো পর্যন্ত যেটা জানি যে পাইলট প্রজেক্ট, খুব তাড়াতাড়ি একটা মালগাড়ির মধ্যে দিয়ে সেই প্রজেক্টটা শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে, যেটা প্রস্তাবিত এখনো পর্যন্ত প্রকল্প সূচনা হতে চলেছে, সেই জায়গা থেকে এই যদি স্বপ্নটা শুরু হয়ে যায়, তাহলে ঠিক এভাবে 1/3 সময় লাগবে। এখন যা বাস্তবে সময় লাগছে তার থেকে 1/3 সময় লাগবে, অর্থাৎ 3 গুণ সময় কমে যাবে। আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা সত্যি সম্ভব। ঈশান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প নিয়ে, এই প্রস্তাবিত প্রকল্প নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই। আগে শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মধ্যে দিয়ে যাওয়া এই ট্রানজিট রেল রুট সম্পর্কে কি বলছেন। भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं। 2026 में बांग्लादेश डेवलपिंग कंट्री बनने जा रहा है। सोनार बांग्ला को नेतृत्व देने के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूं। मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे। এই প্রস্তাবিত রেলপথ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলছেন, শুনুন। এই ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব এভাবেই গড়ে উঠেছে। আজকে আমরা Today, our two sides had very productive meetings where we discussed politics and security, অন্যান্য পারস্পরিক trade and connectivity, the sharing of water from common rivers, জ্বালানি ও শক্তি, power and energy, and regional and multilateral cooperation with our countries. নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা We concluded MOUs, renewed several of them, and made announcements for future collaboration. যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি। উভয় দেশ Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous. দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। আপনারা দেখলেন দুদেশের প্রধানমন্ত্রী কিভাবে উচ্ছ্বসিত এই প্রস্তাবিত রেল প্রকল্প নিয়ে। কারণ আজ ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে যেভাবে এই রেল যোগাযোগ মসৃণ করে তুলছে, সেটা আগামীকাল গোটা এশিয়াকে পথ দেখাবে। সেটা আগামীকাল গোটা এশিয়ার মধ্যে, ওই যে ট্রান্স এশিয়ান রেলওয়ের কথা বলছিলাম, স্থলভাগের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের মধ্যে দিয়ে রেল যোগাযোগ পৌঁছে যেতে পারে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া পর্যন্ত। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে যে রেল প্রকল্প, তার সূচনা করে দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা দুজনে মিলে। কিন্তু এই প্রকল্পের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে গোটা বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে প্রথমেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়ে গেল যে এই প্রকল্পে কেন রাজি হচ্ছে বাংলাদেশ সরকার। ভারত সরকারের এটা একটা চাল, ভারত সরকার এখন রেল ঢোকাচ্ছে, পরে ভারত সরকার বাংলাদেশের দখল নিতে চাইবে, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চাইবে। সোশ্যাল মিডিয়ায় এইরকম পোস্টও দেখা গেল যেখানে বলা হলো আজ রেল পাঠানো হচ্ছে, পরে সেই রেলের উপর কেউ ঢিল ছুঁড়ে হামলা করবে, তখন রেলের নিরাপত্তার অজুহাতে ভারত বাংলাদেশের সেনা পাঠিয়ে দেবে। এই ধরনের পোস্টে বাংলাদেশ ভরিয়ে দেওয়া হলো। কারা, কোন উদ্দেশ্যে বাংলাদেশ জুড়ে এই বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন? যে প্রকল্পের মাধ্যমে দুই দেশই লাভবান হতে চলেছে, সেই প্রকল্প সম্পর্কে এই রকম বিভ্রান্তিকর প্রচার কারা কি উদ্দেশ্যে চালাচ্ছেন জেনে নেব আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ ইমন কল্যাণ লাহিড়ীর কাছ থেকে। এবং আমরা জানি যে স্বাধীনতার আগে কলকাতা থেকে আগরতলার যে ডিস্টেন্স সেটা ছিল মাত্র 600-700 কিলোমিটার। স্বাধীনতার পর সেটা প্রায় 1500-1600 কিলোমিটার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ভারতবর্ষের রেল যোগাযোগ ব্যবস্থা আমাদের স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব যে ভারতবর্ষ তার সঙ্গে যোগাযোগ স্থাপনের কিন্তু একটা সহায়ক ব্যবস্থা। যে ইতিবাচক দিকভঙ্গি সেটার বিরুদ্ধাচরণ করছে
কিছু সংখ্যক মানুষ বা গোষ্ঠী। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে হাসিনা সরকারের যোগসূত্র স্থাপনের প্রেক্ষাপটে বহু জঙ্গি সংগঠন যারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে, তারা কিন্তু নেতিবাচক প্রচার করছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, কখনো ইংল্যান্ড থেকে, কখনো পৃথিবীর নানা প্রান্ত থেকে। এবং সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের সঙ্গে সামনে উঠে আসছে। তো আমি আশা করব এই ধরনের জঙ্গি সংগঠন যারা ভারতবর্ষ এবং বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক চায় না, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। এটি অত্যন্ত সাধুবাদ। দুই বাংলা একসঙ্গে হবে, দুই বাংলার মানুষ একসঙ্গে হবে।